ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে বিজেপি শিবিরে, তৎপরতা এনডিএ শিবিরেও। বিজেপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত সাংসদকে আজকের মধ্যেই যাতে তারা দিল্লিতে এসে পৌঁছে যান। সৌমিত্র খা দিল্লি পৌঁছে গেছেন, আমরা কথা বলবো তার সাথে। গত বছর যেটা নিয়ে আলোচনা হয়েছিল খুব, সেটা হচ্ছে যে এই রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে কেউ না কেউ মন্ত্রী হোক। কিন্তু দেখা গেল যে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি 4-5 জনকে ওরা মন্ত্রী করলো, সবই প্রতিমন্ত্রী। কিন্তু তখন 18 জন সাংসদও ছিল। তো বাংলাকে কি কোথাও গুরুত্ব দেওয়া হচ্ছে না এরকম মনে হচ্ছে? বাংলায় লড়াকু নেতাদেরই গুরুত্ব দেবে এবার মনে হয়। আপনি চান কাউকে মন্ত্রিত্ব দেওয়া হোক, পূর্ণমন্ত্রী? না, সবাই তো সবাই চায়, আমিও তো চাই যে আমাকে মন্ত্রী। আমার তো তৃতীয়বার হলো, আমার তো 3 টাইমস আমি এমপি হলাম, একবার বিধায়ক হলাম। তো সেটা দল ঠিক করবে। আমি আবার কার জন্য বলবো? আমি নিজেই তো এখন যতগুলো এমপি এসছে, 12টা এমপি এসছে, তার মধ্যে তো আমি সিনিয়র মোস্ট এমপি। এখন আমি সেই দিক দিয়ে সিনিয়র মোস্ট এমপি। সবাই 2বার হয়েছে, কেউ, আমি তো 3বার হয়েছি, এবং বিধায়কও ছিলাম, এবং আপনি বলতে পারেন যে দলের যুব মোর্চাও সামলেছি। তো আমিও দাবিও রাখছি। আমার এরিয়ার পাশের এরিয়া সবগুলো তো সবুজ হয়ে গেছে, এটাই চিন্তার। লড়াইটা অনেক কঠিন, কিন্তু দল যদি ভালো সুযোগ দেয়, এই লড়াইয়ে আবার অনেকগুলো জেলাকে সামলে নিতে পারা যাবে। সৌমিত্র কি চায় যে শুধু মন্ত্রী নয়, সাংগঠনিক দিকেও সৌমিত্রকে গুরুত্ব দেওয়া হোক, সংগঠনের দায়িত্ব পেতেও সৌমিত্র আগ্রহী? না, সংগঠনের দায়িত্ব নিয়ে আমার এখন কোনো ইন্টারেস্ট নেই। মিনিস্ট্রি এইসব পেয়ে পাওয়া গেলে অনেক কিছু কাজ করা যায়। যুবদের যে মনের ব্যথা, যুবরা কোন জায়গাটায় ফেলিওর, কোন জায়গাটায় সাকসেস, যুবকদের দুঃখটা, এটাকে বোঝার জন্য আপনাকে সরকার মন্ত্রকটাই না পেলে আপনি কিছু করতে পারবেন না। বিজেপির সাংগঠনিক কোনো দুর্বলতা কি ছিল এই যে 18 থেকে 12 নেমে গেছে? দেখুন, একটা ব্যাপার, এই ক্ষেত্রে উভয় দিকই কাজ করে। অবশ্যই সংগঠন, আমার মনে হয় কিছু কিছু এলাকায় যথেষ্ট আমরা এখনো শক্তিশালী হতে পারিনি। দুর্বলতা তো আছেই, সেটা অস্বীকার করে লাভ নেই। এই অভিজ্ঞতা আগামী দিন আমাদের মজবুত করতে সহযোগিতা করবে। দিলীপ ঘোষ চলে এলেন একদম মেদিনীপুর থেকে, এদিকে চলে এলেন দুর্গাপুরের দিকে চলে এলেন, ওখান থেকে অগ্নিমিত্রা চলে গেলেন মেদিনীপুরে, এখান থেকে আলুওয়ালিয়া চলে গেলেন হচ্ছে একদম আসানসোলের দিকে। 3টে আসনই হচ্ছে পরাজয়। কিভাবে ব্যাখ্যা করবেন? একটা প্রার্থীকে হঠাৎ করে যার জায়গা রয়েছে তাকে ট্রান্সফার করাটা, এটা আমার মনে হয় ভালো রেজাল্ট আসেনি। আমরা উভয় ক্ষেত্রে তাই দেখতে পাচ্ছি। দিলীপ দা তার নিজস্ব জায়গা ছিল, আর সেই জায়গা থেকে সরিয়ে একটা আনকোরা জায়গায় যে প্রার্থী হয়ে তিনি পা রাখলেন, প্রচারের জন্য নামলেন। তাই এই জায়গাটা তার একটা ঘাটতি। যতই তিনি রাজ্য সভাপতি থাকুন, রাজ্য সভাপতি হিসাবে কটা জায়গায় যাওয়া যায়? আর তিনি যদি একজন সাংসদ হিসাবে তার এরিয়ায় বহুবার ঘুরেছেন, বৈঠক নিয়েছেন, কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা ভালো চেনা হয়। তাই আনকোরা লোককে দাঁড় করিয়ে দিলে, যিনি ছিলেন সরিয়ে দিলে, আর তারা সবাই ভোট দিয়ে দেবে, এটা ঠিক বলে আমার মনে হয়। পদ্ধতি একটু কোথায় যেন গোলমাল হয়েছে বলেই আমার মনে হচ্ছে। অগ্নিমিত্রা পাল একই ব্যাপার, ফর্মুলায় পড়ে গেলে সবার ক্ষেত্রে তাই প্রযোজ্য হলো। সেখানে অগ্নিমিত্রা পাল বা আলুওয়ালিয়ার ক্ষেত্রে আলুওয়ালিয়াজি অতীতে রেকর্ড আছে তার, তিনি এক জায়গায় না, যেখানে দেয় তিনি জিতে যান। এইবার সেটা ব্যর্থ হয়েছে। একটা জিনিস জানতে চাইবো, মানে এটা কার সিদ্ধান্ত যে এরকমভাবে চেঞ্জ করা, এবং যে কারণে হারের কথা আপনি বলছেন? দেখুন, আমি কেন্দ্রীয় নেতা নয় বা রাজ্যের ডিসিশন মেকারও নয়, সেই জন্য কে নিয়েছে আমার জানার কথা নয়। আমার উপলব্ধি, বুথের একজন কর্মী হিসাবেও তিনি তার মত দিতে পারেন। কাউকে নির্দিষ্ট আমি দোষারোপ করতে পারি না, টোটালির ওপর আমি বিশ্লেষণ করতেই পারি। কারণ আমার মনে হয়েছে এই কারণে অনেকটা মাইনাস পয়েন্ট হয়েছে। লাস্ট একটাই প্রশ্ন, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন 18টি সিট, সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি তখন 12টি আসন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা যখন রয়েছেন তখন 12টা আসন। কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এই ব্যাখ্যা তো আমার এখানে মিডিয়ার কাছে করার কথা নয়। যদি কেউ শুনতে চায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বলবো।